ট্রাম্পের যুদ্ধবিরতির বার্তার মাঝে ইসরায়েলের নতুন হামলার হুমকি, শান্তি ফেরাতে চীন ইরান কূটনৈতিক বৈঠক। সাবেক প্রধানমন্ত্রী হান ডাকসুর সাজা কমিয়ে 15 বছর করল সিউলের আদালত। অবদানের স্বীকৃতিতে মিলল 8 বছর কারামুক্তি। আসিয়ানের 2 দিনের সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তা ও মায়ানমারের গৃহযুদ্ধ। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় উত্তাল রাজ্য, গ্রেফতার 433। শুভেন্দুর ব্যক্তিগত সহকারী খুনে বাড়ছে চরম উত্তেজনা। এবং আর্জেন্টিনায় প্রমোদ তরিতে ছড়িয়েছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। 3 যাত্রী উদ্ধারের পর স্পেনের দিকে রওনা দিল নৌযানটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। এবারে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় ইরানে নতুন করে হামলা শুরুর ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে অশান্ত হরমুজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অঞ্চলটির বিভিন্ন সংকট নিয়ে বৈঠক করেছে চীন ও ইরান। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিতে যেতে তেহরানের সম্মতির কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে শুরু করা প্রজেক্ট ফ্রিডম সমাপ্তির ঘোষণার মধ্যেই বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কোনো চুক্তি মানবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিং এর অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। চলমান সংকটে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আরাকচি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ বলে মন্তব্য করেন ওয়াং ই। বর্তমান পরিস্থিতিকে খুবই সংকটপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। তার মতে চলমান সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রয়োজন। এর আগে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় সাময়িকভাবে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া অসম্ভব বলে জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, চুক্তির খুবই কাছাকাছি রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে ইরান। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি জব্দ করা কয়েক বিলিয়ন ডলারও ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বিনয়ামিন, আরটিভি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাকসুর কারাদণ্ডের মেয়াদ 8 বছর কমিয়েছে সিউলের আপিল আদালত। বৃহস্পতিবার আদালতের রায়ে তার 23 বছরের সাজা কমিয়ে 15 বছর করা হয়। 5 দশকেরও বেশি সময় ধরে সরকারে হানের অবদান এবং সরাসরি ষড়যন্ত্রে যুক্ত থাকার অকাট্য প্রমাণের অভাবে তার সাজা কমানো হয়েছে। তবে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলা করে বিদ্রোহে পক্ষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে। 2024 সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিতর্কিত সামরিক শাসন জারিতে সহায়তার অভিযোগে সাজা হয় ডাকসুর। সেই অপরাধে বর্তমানে কারাবন্দী রয়েছেন 76 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। ফিলিপাইনে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সম্মেলন শুরু হয়েছে আজ। 2 দিন ব্যাপী এই সম্মেলনে মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি নিরাপত্তা ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। যুদ্ধের প্রভাবে আমদানি নির্ভর এই অঞ্চলের খাদ্য ও জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি তেল বিনিময় চুক্তি কার্যকরের চেষ্টা করছে সদস্য দেশগুলো। এছাড়াও সম্মেলনে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে। হরমুজ প্রণালীতে পণ্য চলাচল স্বাভাবিক রাখা এবং দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়েও আলোচনার কথা রয়েছে আসিয়ান নেতাদের। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে 2 দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করে। চীন বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে। এ সময় বাংলাদেশ এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।
পাশাপাশি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, গত 48 ঘণ্টায় সহিংসতার ঘটনায় 200টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। এ পর্যন্ত 433 জনকে গ্রেফতার এবং আরও 1100 জনকে আটক করা হয়েছে। পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, বিভিন্ন এলাকায় হুমকি, হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়েছে। এদিকে উত্তর 24 পরগনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিতে নিহত হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় চন্দ্রনাথের সঙ্গে থাকা আরও 1 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকায় রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যেই জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে একটি মোটর বাইকে এসে দুষ্কৃতিকারীরা গাড়ি আটকে পরপর কয়েকটি গুলি চালায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছলে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী। পরে গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে পুলিশ। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কমফোর্টেবলি এগিয়ে আছে গোটা রাজ্যে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আজ। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে আজকের দিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 7 মে পার হলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। তবে নির্বাচনে হারের পরও এখনও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল মমতা। I can fight anywhere. বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে আদালতে যাবে তার দল। এছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগে ইস্তফা না দেওয়া মমতা জোর দিয়ে বলেছেন, তাকে বরখাস্ত করে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলেও পদত্যাগ করবেন না তিনি। তার এই রণংদেহী মনোভাবকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামিউল শিহাব, RTV। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের হাতে লেখা একটি সুসাইড নোট প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। নিউ ইয়র্ক টাইমসের আবেদনের প্রেক্ষিতে বুধবার এটি প্রকাশ করা হয়। চিরকুটে আক্ষেপ করে এপস্টিন লেখেন, তদন্তকারীরা মাসের পর মাস তদন্ত করেও তার বিরুদ্ধে কিছুই পাননি। তবুও তাকে অনেক বছর আগের পুরনো অভিযোগে ফাঁসানো হয়েছে। 2019 সালে ম্যানহাটনের কারাগারে এপস্টিনের আত্মহত্যার পর তার সাবেক সেলমেট নিকোলাস টার্টাগ্লিয়ন এটি খুঁজে পান বলে দাবি করেন। হলুদ কাগজে লেখা নোটটিতে তার বিরুদ্ধে আনা যৌন পাচারের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এপস্টিন। যদিও বিচারক নোটটির সত্যতা নিশ্চিত করেনি, তবে জনস্বার্থ ও তথ্যের অধিকার বিবেচনায় এটি উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন এই চিরকুটটির রহস্য খতিয়ে দেখছে। আর্জেন্টিনায় প্রাণঘাতী হান্টা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে এই ভাইরাসের সংক্রমণ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। উষ্ণ আবহাওয়া ও অনিয়মিত বৃষ্টিপাতের ফলে ইঁদুরের বংশবৃদ্ধি বেড়ে যাওয়ায় এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। আর্জেন্টিনার উপকূল থেকে যাত্রা করা একটি আন্তর্জাতিক প্রমোত্তরিতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কেপ ভার্দে উপকূলে আটকে পড়া ওই প্রমোত্তরি থেকে বুধবার গুরুতর অসুস্থ 3 যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একজন ডাচ, একজন জার্মান ও একজন ব্রিটিশ নাগরিক। এখন 23টি দেশের মোট 146 জন আরোহী নিয়ে শিগগিরই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে রওনা দেবে নৌযানটি। সেখানে পৌঁছে যাত্রীরা সুস্থ থাকলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর আগে গত মে মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান জাহাজটির 3 পর্যটক। নিভে গেল সংবাদ জগতের এক নক্ষত্র। 87 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন CNN এর প্রতিষ্ঠাতা কিংবদন্তি সংবাদ ব্যক্তিত্ব টেড টার্নার।
বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে লুই বডি ডিমেনশিয়ার নামক মরণ ব্যাধির সাথে লড়াই করছিলেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বপাড়ায়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। বিশ্বে 24 ঘন্টার নিউজ চ্যানেলের যাত্রা সিএনএনের হাত ধরে। আর 1980 সালে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন কিংবদন্তি সংবাদ ব্যক্তিত্ব টেড টার্নার। তবে এবারে বন্ধ হয়ে গেল সেই কণ্ঠস্বর। বুধবার 87 বছর বয়সে আটলান্টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংবাদ জগতের এই কিংবদন্তি। 24 ঘন্টার সিএনএন আসার পর অনেকেই তার এই পরিকল্পনাকে পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু টার্নারের অদম্য সাহসিকতা সংবাদ প্রচারের সংজ্ঞাই বদলে দেয়। যে টেলিভিশনকে চিকেন নুডলস নেটওয়ার্ক নামে উপহাস করা হতো, সেই মাধ্যমে একসময় বিশ্বের সংবাদ মাধ্যমে রাজ করে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচার সিএনএনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যদিও যুদ্ধের সংবাদ প্রকাশের কৌশল নিয়ে বিতর্ক আছে, তবুও সংবাদ মাধ্যমে তার অবদান অস্বীকার করার উপায় নেই। এমনকি তার হাত ধরেই একে একে তৈরি হয়েছে টিবিএস, টিএনটি এবং কার্টুন নেটওয়ার্কের মতো বিশাল মিডিয়া সাম্রাজ্য। গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও টার্নার ছিলেন সে সময়ের বড় রকমের সেলিব্রিটি এবং দানবীর। 1991 সালের টাইম ম্যাগাজিন তাকে ম্যান অফ দ্য ইয়ার ঘোষণা করে। জাতিসংঘকে $1 বিলিয়ন অনুদান দিয়ে তিনি বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। এছাড়া পরিবেশ রক্ষায় ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুন তৈরি বা বাইসন সংরক্ষণে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে এরই মধ্যে শোকে স্তব্ধ বিশ্ব। বিশ্বের বড় সব সংবাদ মাধ্যম ছাড়াও শোক জানিয়েছে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিরা। আব্দুল মালিক, RTV। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। টাম্পায় অনুষ্ঠিত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। পরে তার মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আজ অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে এবং 9 মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছায়। দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে গ্রেফতার মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবে এর বিচার প্রক্রিয়া চলছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।